একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা মা, আমার খালা এবং আমার নানি এক্সপেরিয়েন্স করেছিলেন 1965 এর দিকে। তখন এলাকায় অনেক বন-জঙ্গল ছিল। সেই সময় আমার নানার একটা বড় আয়তনের আম এবং লিচুর বাগান ছিল। বাগানটার ভেতর দিয়ে পাশের এলাকায় যাওয়ার একটা শর্টকাট পথ হিসেবে শর্টকাট একটা রাস্তা ছিল যেটা ইউজ করা হতো। এবং তিনি বলছেন বাগানটা নাকি ভীষণ ভয়ংকর টাইপের ছিল। দিনের বেলাতেই সেখানে অনেক জিন চলাফেরা করতো এই বাগানের ভেতর দিয়ে এরকম শোনা যায়। সাডেনলি একদিন বাগানের ভেতর একটা বয়স্ক ভদ্রলোকের লাশ পাওয়া যায়। ধারণা করা হয় যে উনাকে মার্ডার করা হয়েছে। সো পুলিশ আসে এবং আ তদন্তের জন্য লাশ হসপিটালে নিয়ে যেতে হয়। আর নানার কাছে হেল্প চাওয়া হয়। সো নানা তার বাসার রাখালকে গরু গাড়ি করে লাশটা নিয়ে যেতে বলেন। দেন লাশটা নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করার জন্য সেটা নিয়ে যাওয়া হয় বেসিক্যালি। এবং লাশটার কোনো ওয়ারিশ পাওয়া যায় না এবং সেজন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে তাই নানা নিজে লাশটা দাফনের ব্যবস্থা করেন। সো লাশটা এগেইন সেম গরুর গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় এবং নানা বাড়ির সামনের খোলা প্লেসটায় একটা জোড়া বড়ই গাছের নিচে লাশটা রাখা হয়। দেন এক টাইমে দাফন করা শেষ হয় এবং আ পরের দিন আমার মা এবং খালা নানিকে নিয়ে রাত্রিবেলায় যেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেল এবং পরের দিন রাতের বেলায় তারা বাথরুমে যাচ্ছিলেন এবং সেটা ছিল একটু বাসা থেকে দূরেই। জ্যোৎস্না রাত্রি। মোটামুটি আলো বাইরে। সেই টাইমে বাথরুম বাড়ির বাইরে হতো এবং সে কারণে সেই বাথরুমটিও তার ব্যতিক্রম নয়। দেন বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে মা কিছু দূর থেকে ভেসে আসা আর্তনাদ এবং কান্নার শব্দ শুনতে পান। এবং নানিকে বলেন, নানি, খালা একইভাবে তারাও সেই শব্দটা শুনতে পান এবং কান্নার শব্দটা আস্তে, আস্তে বাড়তে থাকে এবং ভয়ংকর ও তীব্র হতে থাকে। হঠাৎ করে মা, খালা এবং নানি খেয়াল করেন যে বেশ কিছু দূরে একটা মানুষের মতো কিছু একটা রাস্তা দিয়ে এগিয়ে আসছে। পরনে সাদা কাপড় আরেকটু কাছে আসার পর সবাই চিনতে পারে যে হ্যাঁ, এই ভদ্রলোকটি সেই ভদ্রলোক, সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাগানটির মধ্যে। যার লাশ বাগানের ভেতর পাওয়া গিয়েছিল এবং যার পরনে সাদা কাপড়টা আসলে কাপড় ছিল না, ওটা একটা কাফন ছিল এবং কাফন জড়িয়ে সেই ভদ্রলোকটি হেঁটে আসছেন। দেন নানি, মা এবং খালাকে নিয়ে দৌড় দেন ঘরের ভেতরে এবং এর পরপরই কান্নার শব্দটা একদম সেই বড়ই গাছের তলা থেকে আসতে শুরু করে, যেখানে লাশটাকে পাওয়া গিয়েছিল। এবং ধীরে, ধীরে সেটা ভয়ংকর আর্তনাদের রূপ নেয়। মনে হচ্ছিল কেউ তাকে অনবরত আঘাত করছে। সেইদিন নানার বাসায় ভয়ানক আ মানে একটা ব্যাপার ঘটে গিয়েছিল এবং সেদিন নানার বাসায় আ বৈঠকখানা অর্থাৎ যেটাকে ড্রয়িং রুম বলি আমরা। বা সেই বৈঠকখানায় এক মেহমান ছিলেন এবং উনার একটা অপারেশন হয়েছিল। তবুও তিনি ভয়ে বেড থেকে নেমে দরজাটা ঠেলে দরজায় জাস্ট পিঠ ঠেকিয়ে রাখেন আরকি। যদিও দরজাটা আটকানোই ছিল। দেন একটু পরে কান্নার শব্দটা আস্তে, আস্তে দূরে সরে যেতে থাকে। সবাই বুঝতে পারল কান্নার শব্দটা সেই বাগানের দিকে চলে যাচ্ছিল, যেখানে লাশটা পড়েছিল। মা আরো বলল, সেই মৃত ব্যক্তিটাকে দেখে মনে হলো তার খুব কষ্ট হচ্ছে। তার হাঁটার শক্তি নাই, বাট সে দৌড়ানোর ট্রাই করছে, পারছে না। মনে হচ্ছিল তার কাছে সময় খুবই কম। তারপরও কারো ওপর ভর করা বা ভয় দেখানো এমন কিছু ঘটে নাই। বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ এবং যেই পথ ধরে আ তাকে কবরে নিয়ে যাওয়া হয়েছিল সেই পথে তাকে দে দে মানে দেখা তাকে দেখতে পাওয়া গেছিল সেই মৃত ব্যক্তিটাকে। এই ঘটনার পর সেই মৃত ব্যক্তিটির আত্মার শান্তির জন্য নানা দোয়া মাহফিলের একটা আয়োজন করেন এবং আমার নানা একজন হাজি মানুষ, তিনি কবর জিয়ারত করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তারপর থেকে আর কিছু দেখা যায়নি। নানা মাকে বলেছিলেন মৃত্যুর পর ফার্স্ট ৪০ দিন আত্মা এরকম ছাড়া থাকে এবং এই সময় সে দোয়া চাওয়ার জন্য আ ছুটে বেড়ায়। হয়তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই কিছু একটা ঘটেছিল। তাই তারা আইডিয়া করেছেন এবং সবচেয়ে ভয়ংকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একসাথে অনেকগুলো মানুষ দেখেছিলেন। এবং অনেকগুলো মানুষ বলতে তার নানি, তার খালা এবং তার মা এবং যে ভদ্রলোকটি তাদের বাসায় সেদিন মেহমান হিসেবে ছিলেন, তিনিও এই ঘটনাটা দেখেছিলেন। সুতরাং এতগুলো মানুষ
একসঙ্গে এই ঘটনাটা দেখেছিলেন সবচেয়ে ভয়ংকর আজকে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের ঘটনা আমরা এখন শুনবো এবং একে, একে সবার ঘটনাই আমরা শুনবো। আমার পাশে রয়েছেন এই মুহূর্তে বসে আছেন। আপনার নামটা বলবেন একটু? আমার নাম অভিক। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি বুয়েটে। ওকে। আর আপনার বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে ধানমন্ডি নয়াগে। ধানমন্ডির। তো আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো মেইনলি আমার দাদুর বাসা, সেটা হচ্ছে গোপীবাগে। সো আপনারা ঢাকার স্থানীয় এবং আপনার বাবা আপনি তো বললেন যে আপনার নানার বাসাও আরকি ইনফ্যাক্ট ঢাকাতে। আমার বাসাও ঢাকায়। দাদার বাসাও ঢাকায়। দাদার বাসা। তো ঘটনাগুলো সাধারণত কোন জায়গায় ঘটেছিল ঢাকায়? ঘটনাগুলো বেশিরভাগই গোপীবাগে। আসলে আমাদের বাসাটা ১৬ কাঠার উপরে ছিল। এটা রিসেন্টলি ভেঙে ডেভেলপারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই বাড়িটা অনেক, অনেক বছর আগের, ১০০ বছরের বেশি হবে যখন সে বাচ্চি। অনেক আগে। জি, অনেক আগে। তো সেখানে আরকি বেশ অনেক আগে থেকেই শোনা যায় যে বিভিন্ন ঘটনা ঘটেছে। ইভেন আমাদের এই বাসাটার চারপাশে ৪ টা পেরেক দিয়ে গজাল, এরকম ৪ কোণায় ৪ টা গজাল দিয়ে মানে বাড়িটা পুরো করা আছে। সো কিছু ঘটনা ঘটে গেছে। তো সেখানে ঘটে যাওয়া বা সেখানে ঘটা মানুষের শোনা ঘটনাগুলাই মেইনলি বলবো। শিওর। তো শুরু করতে চান কোন ঘটনা দিয়ে? জি, শুরু করতে চাই হচ্ছে গোপীবাগেই শোনা একটা ঘটনা। আমরা 2007 এ 31st সেলিব্রেট করতে যাই ওখানে। এবং আমরা সবই অনেক আমাদের সমবয়সী চাচা ফুপু আছে। আচ্ছা। তো আমরা সেখানে 31st এ রাত ২টার পরে ছাদে উঠি। একসাথে সারা রাত আরকি ছাদে গল্প করবো, এরকম একটা প্ল্যান। নিউ ইয়ারটাকে সেলিব্রেট জি। করার জন্য আরকি। জি, তারপরে একসময় এরকম সারারাত ছাদে অনেকে থাকলে দেখা যায় কোনো না কোনো মুহূর্তে ভূতের গল্প শুরু হয়েই যায়। তো একসময় ভূতের গল্প শুরু হলো এবং বিভিন্ন জন এক্সপেরিয়েন্স শেয়ার করতে থাকলো। তো এখন এর মধ্যে একজন ছিল যে আমার ফুপু এবং ফুফাতো বোন। সবাই আমরা যেহেতু সমবয়সী, ওনারা একই ভার্সিটিতে পড়েন। তো ওনারা আমার থেকে ১-২ বছরের বড় হবেন। তো ওনাদের একটা ফ্রেন্ড উনিও এসেছিলেন আমাদের বাসায়। তো উনার একটা ঘটনা, উনি আমরা ১ম এ দেখছিলাম যে উনি এই ধরনের ভূতের গল্প বলতে ইন্টারেস্টেড তো নাই, শুনতেও ইন্টারেস্টেড না। তিনি কোনো অবস্থাতেই এই ধরনের কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে চান না। তো এখন আমরা সবাই তাকে ন্যাচারালি পচাচ্ছিলাম যে, "এত আপনার বয়স কিন্তু তাও আপনি এগুলো শুনতে পারেন না।" তো তার মানে বাহানা, সে কখনো এই ছাদের কিনারে বসবে না, সে কখনো ছাদে পিঠ ঠেকিয়ে বসবে না, সে সবার মাঝখানে বসতে চায়, তার হাত ধরে রাখতে হবে, এই ধরনের। তো আমরা একটু ইন্টারেস্টেড ছিলাম কিন্তু বেশিরভাগই বিরক্ত ছিল যে এই ধরনের এত বয়স্ক একজন মানুষ। তারপরে কিছুক্ষণ পরে এরকম সে কোনোভাবেই শুনবে না। সে শুধু বারবার চলে যেতে চায়। তো তাকে জোর করে এরকম বসিয়ে রাখা হলো। তো কিছুক্ষণ পরে তিনি আরকি নিচে টয়লেটে যাবেন। তো তিনি যে টয়লেটে যাবেন, অবাক হয়ে দেখলাম যে তিনি একা যাবেন না। সাথে একজনকে যেতে হবে। মানে সে একা কোনো অবস্থাতেই থাকবে না। তারপরে শেষ পর্যন্ত আমার যে ফুপু ছিল, তার ক্লাসমেট, উনাকে নিয়ে এসে গেলেন টয়লেটে। আচ্ছা। তারপরে আসলেন। আমরা বেশ বিরক্ত যে কি ব্যাপার? তারপরে এসে তাকে একজনকে বলতে শুনলাম যে ও নাকি কি দেখেছে তার, মানে তার কোনো এক সময় কিছু একটা সে দেখেছে। তারপর থেকে সে কিছু একটা একটু এক্সপেরিয়েন্স করছে। একটু ডিস্টার্বড। এরপরে ওনাকে জিজ্ঞেস করা হলো, "কি দেখছো তুমি?" সে কোনোভাবেই বলবে না। বলবে না তো বলবেই না। তারপরে সে ০.৫ ঘন্টা পর বলতে রাজি হলো, কিন্তু শর্ত আছে যে তাকে সবাই ঘিরে বসে রাখতে হবে এবং তার হাতটা মানে ধরে রাখতে হবে। নাহলে সে নাকি বলতে পারবে। তো এরপরে তো আমরা সেটাতে রাজি হলাম। তো তার যেই ফ্রেন্ডরা ছিল তারা তাকে একদম মাঝখানে বসিয়ে গল্প বলা শুরু। তখন সে বলল যে তার যে কাহিনীটা সেটা তার মানে নিজের জীবনে ঘটা কাহিনীটার ২ টা অংশ। ১ম অংশটা হয়েছিল উনি যখন ২ থেকে ২.৫ বছর বয়স ওই সময়। উনারা একবার উনার প্যারেন্টস এর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তো সেখানে উনি একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটছিলেন। তো ২-২.৫ বছরের মেয়ে। তো সামনে ছোট একটা ড্রেন উনি দেখতে পান। যেটা মানে একটা ২ বছরের মেয়ের পক্ষে লাফ দিয়ে পার হওয়া সম্ভব। তো তিনি একটা ছোট্ট লাফ দিয়ে সেটা পার হলেন এবং সাথে একটা মানে ফিক করে হাসির একটা মানে শব্দ, উদ্ভট একটা হাসির শব্দ শুনলেন এবং ঘাড় ঘুরিয়ে ইন্টারেস্টেড হলেন যে কোথা থেকে শব্দ আসছে। তো দেখলেন যে অনেক উঁচা একটা পাঁচিলের উপর একটা ১০০ বছরের বেশি হবে একটা বুড়ি মহিলা, সাদা কাপড় বা মানে শাড়ি টাইপের কিছু পরা, অত্যন্ত জুবুথুবু হয়ে সে ওখানে বসে আছে। পাঁচিলের উপরে। হ্যাঁ, পাঁচিলের উপরে। কিন্তু একটা ২ বছরের বাচ্চার মানে মাথায় এটা আসে নাই যে একটা এত বুড়ি মহিলা কিভাবে একটা ১৫-২০ ফিট উঁচু দেয়ালের উপরে ওঠা সম্ভব। তো তিনি দেখলেন যে ওই মহিলাটা জড়সড় হয়ে বসে হাত ২ টা মুখের কাছে এনে এবং অত্যন্ত বিকৃত মুখ, যেটা ১০০ বছরের বেশি বুড়ির হওয়া উচিত। অনেক ফর্সা মুখটা। তো তিনি দেখলেন যে বুড়িটা তার দিকে তাকিয়ে হাসছে। এবং তো কুঁচকানো কুঁচকানো মুখ, মানে একটা বিকৃত মুখ সোজা কথা।
তো এখন হাস্যের যে ঘটনাটা এমন যে বুড়িটা তাকে দেখেছে এবং তাকে দেখে সে মানে তার কোনো কারণে মজা লাগছে যেন সে মানে হাসছে। তো তারপরে সে ওই অবস্থায় চলে যায় এবং তারপরে তার এই ঘটনাটা মনেই নেই আর। তারপরে যেই সেকেন্ড পার্টটা সেটা ঘটে তার থেকেও 10-12 বছর পরে। তিনি তখন ক্লাস 7 কিংবা 8 এ পড়েন। তিনি তখন তার প্যারেন্টসদের সাথে এক জায়গায় বেড়াতে যান বান্দরবানে। কোনো একটা রেস্ট হাউসে উঠেন, যে একটা বাংলো টাইপের বাড়ি যেটা আর কি দোতলায়। ওনারা সবাই মিলে দোতলায় এসেছিলেন। ওই ঘরটার মধ্যে তিনি আর তার বড় বোন ছিল। তো তারা শুয়ে আছে, হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় সম্ভবত জানালায় কোনো শব্দে। যখন সে ঘুম ভেঙে শুনে যে জানালায় কোনো একটা টোকা দিয়েছে কেউ, তো সে ঘুরে দেখে যে একটা অতি বৃদ্ধ একটা মহিলা এবং ওই রকমই 100 বছর বয়স্ক, মুখের মধ্যে কুঁচকানো দাগ, এবং সেই মহিলাটা জানালার মধ্যে মুখ থেকে 2 হাত দিয়ে, এবং মানে বোঝাই যাচ্ছে যে একটা বিকৃত চেহারা যদি জানালার গ্লাসের সাথে লেগে থাকে তাহলে সেটা আরো বেশি বিকৃত দেখায়। এবং খুবই অনেক মানে ফর্সা, এটা মানে খুবই একটা বীভৎস একটা মুখ তার দিকে তাকিয়ে হাসতেছে এবং একটা আঙ্গুল দিয়ে জানালায় একটু মানে আওয়াজ করছে, যে এই কারণেই তার ঘুমটা আসলে ভেঙেছিল। তো তার এই সময় হঠাৎ করে মনে পড়ে যায় যে এই মুখটা তিনি চিনেন, তিনি এর আগেও দেখেছিলেন এবং সেই 10-12 বছর আগে তিনি এই মুখটা দেখেছিলেন, কিন্তু তার এতদিন কিন্তু মনেই ছিল না। ভুলে গেছে এবং কোনো সিরিয়াসলি নেওয়ার কথাও না, 2-2.5 বছরের সব মানে বাচ্চা মেয়ে। তারপরে তার মনে পড়ে যায় এবং সে মানে বুঝে যে সে মানে আবারও আসছে, এবং তখন তার মনে পড়ে যে আমি যে দেখেছিলাম 10 বছর আগে ওই ওই বুড়ি কিভাবে মানে দেয়ালের উপর উঠেছিল, এটা তো সম্ভব না। এবং কোনো যে বাংলো টাইপের বাড়িতে সাধারণত সানশেড মনে হয় ছিল না ওইখানে, তো একটা মানে বুড়া মুখ কিভাবে মানে এই দোতলার একটা জানালায় থাকবে সেটাও তিনি ঠিক মানে বুঝে উঠতে পারেন এবং স্বভাবতই অসম্ভব ভয় পান। এবং মানে মনে হতে পারে যে এই ব্যাপারটা ফানি, কিন্তু রাত 2:30-3টার সময় এবং জানালায় এরকম একটা মুখ হাসছে কালো, ওইটা অবশ্যই এমন কেউ এক্সপেরিয়েন্স করেছি রোমহর্ষ অনেক বেশি যদি মানে এখন যদি এই মুহূর্তে যারা আমাদের শুনছেন তারা যে এবং আমরা স্বভাবতই তখন তার ওই কাহিনী বিশ্বাস করি নাই। আমি নিজে আসলে ভূত বিশ্বাস করি না, কিন্তু মানে আমাদের আশেপাশে তো অনেক কিছুই ঘটে যে সব সময় সবকিছু ব্যাখ্যা দিয়ে বলা যায় না। তো এই কারণে আর কি তার যে অবস্থা আমি দেখেছি তাতে আমার বিশ্বাস করতে আমি মানে বাধ্য হয়েছেন, এটা ছাড়া হওয়া সম্ভব না। তো যাই হোক, সেই ঘটনা হচ্ছে তারপরে তিনি দেখলেন এবং তারপরে তিনি অনেক ভয়ে চাদর মুড়ি দিয়ে উল্টা পাশে ফিরে উনি মানে ঘুম মানে চোখ বন্ধ করে রাখলেন যে আমি একটু আমি একটু আগে থেকে আসি যে মানে উনি দেখলেন যে জানালার সাথে মুখ লাগিয়ে একজন ওই সেই বৃদ্ধ মহিলাই আস্তে আস্তে টোকা দিয়ে একটা শব্দ করছে তাকে জাগানোর জন্যই, কিন্তু তার পাশে তার বোন যে ঘুমিয়ে আছে সে কিন্তু জাগে নাই, উনি আটকেই লেগেছে। আচ্ছা এরপর যেটা হলো যে তারপরে উনি চাদরটা টেনে দিয়ে শুলেন তো চাদরটা টেনে দিয়ে উল্টা দিকে ঘুরে শুয়ে গেলেন যাতে আর এটা দেখতে না হয়, ওনার আশা যে এটা হয়তো চলে যাবে। তারপরে 15-20 মিনিট গেল, তিনি এক সময় চাদরটা উঠালেন সাহস সঞ্চয় করে। তারপরে তিনি চোখ খুললেন এবং তিনি কিন্তু ঘুরেও নাই, তার মানে জানালা কিন্তু তার মানে পিছনে, উনি সামনে জাস্ট উনি যে চোখটা খুলে চাদরটা উঠালেন তখন উনি সবচেয়ে যেই বিশ্রী জিনিসটা দেখলেন সেই হচ্ছে যে ওই মুখটাই তার মানে তার ফেস থেকে 8 থেকে 10 ইঞ্চি বা সর্বোচ্চ 1 ফিট মানে দূরে দাঁড়িয়ে একইভাবে হাতটাকে সামনে এনে একইভাবে হাসছে, মুখে কোনো দাঁত নাই থাকার কথাও না, 100 বছরের উপরে অতি বৃদ্ধ মুখ, অনেক মানে বীভৎস। এটা উনি দেখেন মুখোমুখি দেখলেন একদম মুখোমুখি, একদম মানে ফেস টু ফেস যেটাকে বলে, দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন এবং তার মানে পরের মানে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফিরে, অনেক জ্বর। তারপর তাকে বান্দরবান থেকে নিয়ে আসা হয় আরকি। তো এটা যখন শুনলাম আমি তখন মানে বেশ এটাকে মানে হাসির একটা ঘটনা একটা মানে দিতে চাইছিলাম, যেটা তো আসলে অনেকদিন আগে হয়তো ভুল দেখবো, হয়তো হ্যালুসিনেশন, এটা আসলে বলা উচিত। তো তারপরে বলতেছে, তারপর একজন বলল যে, "এত বছর আগে তুমি দেখেছো, এখন তো এটা নাই। এখন তুমি যখন ছোট ছিলা।" তখন উনি যে কথাটা বলল সেটা হচ্ছে, "আমি কিন্তু জিনিসটা ২ বার দেখেছি এবং ২ টা ঘটনার মাঝখানে ডিসট্যান্সও কিন্তু 11-12 বছরই ছিল। তারপরে আরো 10 বছর হয়ে গেছে, আমি যে আবার দেখব না তার কি গ্যারান্টি? এবং আমি যে ১ম বার দেখেছিলাম তখন আমি যতটা ভয়ানকভাবে দেখেছিলাম, ২য় বার আমি তার থেকে অনেক বেশি ভয়ানকভাবে দেখেছি।" তখন বলল যে, "ভাই তোমরা বুঝবা না। যদি তুমি দেখো তোমার চোখের সামনে এরকম একটা কিছু, এবং সে শুধু আমার কাছেই আসতেছে 10 বছর পরে। এখন যদি আমি এখন দেখি তাহলে কিভাবে দেখবো আমি জানি না।" এবং আমি জানি ওই যে আ উনাকে আমরা মানে আর ওই সময় আপুই বলতাম। তো ওই আপু মানে কোনো জায়গায় একা থাকতে উনি পারে না। এরপর থেকে এই মানে গত 10 বছর উনি একা কোনো রুমে কখনো ছিল না। সেটা উনার মানে বেডরুম হোক
বা ইভেন এই টয়লেট হোক যাই হোক তিনি একা ছিল না, তার মানে পুরা মানে লাইফে একটা ডিস্টার্বড হয়ে গেছে। সুতরাং এই ইফেক্টটা আমি দেখছি। তো সুতরাং এটা মানে বিশ্বাস না করার কোনো কারণ নেই। ব্যাপারটা হচ্ছে সেইখানে। আমরা সেকেন্ড যে ঘটনা সেই ঘটনায় চলে যাবো এবং আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আমার সাথে আরো একজন রয়েছেন। আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট। ওকে। সো আপনার যে ঘটনা সেই ঘটনাটা শুনে ফেলি। আমরা ঘটনাটা শুনে ফেলি। ওয়েল লিসনার্স, আমি আসলে জানি না যে ব্যাপারগুলো ভূতের কিনা, তবে অদ্ভুত ঘটনা অবশ্যই সেটা আমি বলবো। আর এখন যে ঘটনাটা বলবো সেটা আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ার সময় সে সময়কার এই ঘটনাটা ঘটে। তো আমরা মোটামুটি ৪ দিনের একটা ছুটি পাই সে সময়। আর যে কারণে হঠাৎ করে মনে হয় যে এই ৪ দিনটা আসলে বাসাতে না যেয়ে বরং অন্য কোনো একটা জায়গাতে যদি যাওয়া যায়, নতুন একটা জায়গাতে, সেটা বোধহয় বেশি এনজয়েবল হবে। এরকম চিন্তা করে আমি, তমাল আর রূপস সে সময় আমরা একসাথে ছিলাম। তো আমরা চিন্তা করলাম যে কি করা যায়? আর ৪ টা দিনকে আমরা হাউ ক্যান উই ইউজ ইট প্রপারলি? তো তারপরে আমরা সে সময় অনেক চিন্তা করলাম। একসাথে বসে চিন্তা করে তারপরে আমরা ডিসাইড করলাম যে রাজশাহীর মোটামুটি একটু দূরে দুর্গাপুর বলে একটা জায়গা আছে। ওখানে আমরা আগেই শুনেছি যে ওখানে পুরনো সেই হিন্দুদের বাড়ি ওখানে আ ছিল বেশ কিছু, এবং যে কারণে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা যদি ওখানে একটা ট্যুর দেই তো সেক্ষেত্রে আমাদের হয়তোবা একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। অলরাইট। দেন আমরা ছুটির ১ম দিনটাতে আমরা মোটামুটি আমাদের আ প্রিপারেশন এর জন্য কিছুটা সময় নিলাম। আমরা দুপুরের পর আমরা সেখান থেকে রাজশাহী থেকে স্টার্ট করি আমাদের জার্নিটা। মোটামুটি সন্ধ্যার দিকে আমরা ওই জায়গাটাতে পৌঁছাই। তো ওখানে আমার একটা পরিচিত একটা ছেলে ছিল। ওর নাম মাহতাব। তো ওর সাথে যোগাযোগ করে আমি বললাম যে, "এরকম আমরা হয়তো সন্ধ্যার দিকে আসবো।" সন্ধ্যার দিকে আমরা ওখানে যখন পৌঁছালাম, তো মাহতাব আমাদেরকে রিসিভ করলো অ্যান্ড দেন আমরা ওর সাথে গেলাম। যাওয়ার পর ওর বাড়িতে আমরা সন্ধ্যার দিকে পৌঁছালাম। তারপর আমরা মাহাতোকে বললাম যে, "এরকম তোমাদের এখানে তো পুরনো সময়ে বেশ কিছু হিন্দু বাড়ি আছে। তো আমাদের একটা ইচ্ছা হলো যে আমরা রাত্রেবেলা ওখানে ক্যাম্প করব।" ওকে। এরকম প্রিপারেশন নিয়েই আমরা গেছিলাম বেসিক্যালি। তারপর আ সেখানে মাহতাব অনেক রিকোয়েস্ট করলো যে, "না, এখানে যেহেতু আপনারা চেনেন না, সো এখানে থাকাটা আপনার জন্য হয়তোবা নিরাপদ হবে না।" তো যে কারণে ও আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করলো। বাট আমরা বেসিক্যালি একটা জায়গায় অনড় ছিলাম যে হ্যাঁ, আমাদেরকে যে করেই হোক না কেন এখানেই থাকতে হবে। একটা নতুন একটা এক্সপেরিয়েন্স গেইন করতে হবে। তো যার কারণে ওর অনেক রিকোয়েস্ট থাকার পরেও আমরা ওখানে রাত্রেবেলা স্টে করার জন্য আমরা ডিসাইড করলাম এবং ওখানে থাকলাম আমরা। তো আমাদের সাথে রূপস ছিল। ও বেসিক্যালি আমরা যখন ওখানে ঢুকলাম, ঢোকার পরে আমরা একটা রুম ওখানে পেলাম। বেশ কিছু রুম ছিল। তো একটা রুম আমরা ফার্স্ট এর দিকেই যেটা একটা রুম পেলাম। তো সেই রুমটাতে আমরা ওখানে থাকার জন্য প্রিপারেশন নিলাম। তো এরপর আমাদের সাথে খাবার-দাবার ছিল। আমরা মোটামুটি রাত্রে ৯টা-১০টার দিকে আমরা খাওয়া-দাওয়া করলাম। আর অনেক নতুন একটা জায়গাতে ওখানে কিন্তু কোনো কারেন্ট ছিল না। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওখানে কারেন্টটা আসলে খুব লিমিটেড পর্যায়ে। আচ্ছা। তারপর ১০টা ৯টা-১০টার দিকে সেই সময় আমি আর তমাল বসে কথা বলছি। আর রূপস কানে ফোন, সে সবসময়ের জন্যই এখন পর্যন্ত ইনফ্যাক্ট ও এখন পর্যন্ত মানে ফোন ম্যানিয়াক যাকে বলে। তো ফোন নিয়ে বাইরে কথা বলছে। তো সেই সময় আমি আর তমাল কথা বলছি। তো একটা পর্যায়ে যে জিনিসটা হলো যে, আশপাশ থেকে কোনো একটা জায়গা থেকে একটা গোঙানির একটা সাউন্ড আসছে। আ তো এই পর্যায়ে আমি শুনলাম না শুধু, তমালও এই জিনিসটাকে রিয়ালাইজ করল। তো তারপর আমরা দুজন মিলে তখন আমরা ডিসাইড করলাম যে something is wrong, অথবা এখানে এত রাতে তো এরকম একটা সাউন্ড হওয়ার মতন কোনো কারণ নেই। ট্রু। এবং সেখানে টোটালি ডার্ক একটা এনভায়রনমেন্ট, চাঁদের আলো, এবং যে কারণে আমাদের ভেতরে আরো বড় ধরনের একটা ইফেক্ট করতেছিল সেই জিনিসটা। হু, হু। আমি আর তমাল সেখান থেকে তমালের হাতে ছোট একটা টর্চ ছিল। তো আমরা দুজন মিলে জাস্ট পাশের রুম থেকে মনে হচ্ছে যে হয়তোবা পাশে বেশ কিছু রুম ছিল। তো আমরা হেঁটে সামনে যাচ্ছি এবং সেই সময় একটা জিনিস মনে হলো যে ২-৩ টা রুম ক্রস করার পর পরে যে রুমটা ছিল সেই রুমটাতে মনে হচ্ছিল যে ওই রুম থেকে হয়তোবা এই সাউন্ডের সোর্সটা বোধহয় ওখানেই। তা আমরা দরজাটা জাস্ট হালকা করে খোলার চেষ্টা করলাম। তো ক্যাচ করে অনেকদিন ধরে মরচে পড়ে গেলে যেরকম করে সাউন্ড হয়, সেরকম একটা সাউন্ড হয়ে আস্তে, আস্তে করে দরজাটা খুলল। তো চাঁদের আলোটা ভেতরে পড়তেছে। তো ওই মুহূর্তে যে সাউন্ডটা ছিল মানে
টোটালি আমরা সে সময় মনে হলো যে ফার্স্ট অফ অল যে জিনিসটা মনে হলো যে হয়তো সামনে থেকে কোনো একটা শ্যাডো বোধহয় মুভ করে গেল। হুম, হুম। আর তারপরে যে জিনিসটা হলো সাউন্ডটা খুবই বিকৃত টাইপের একটা সাউন্ড ছিল। সাউন্ডটা ছিল এরকম যে যদি কাউকে জবাই করা হয়, ফর ইনস্ট্যান্স যদি কোনো গরুকে জবাই করা হয়, তো গলা কেটে ফেলার পর যে সাউন্ডটা হয় অনেক ঘড়ঘড়ে টাইপের একটা সাউন্ড হয়। ওকে। আর মানে সে গরুটার ব্রিদিং এর চেষ্টা করতেছে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, বাট সেটা হচ্ছে না। ব্রেক হচ্ছে না। হ্যাঁ, এট দ্য সেম টাইম সেখান থেকে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে। খুবই ভীতিকর। মানে আমরা ইউজুয়ালি যে জিনিসটা হয় যে কুরবানির সময় বা অন্য একটা সময় যখন আমরা দেখি, তখন দেখা যায় যে ১৫ জন বা ২০ জন একসাথে বসে আমরা জিনিসটাকে দেখি যে একটা গরুকে হয়তোবা গলা কাটা হচ্ছে। ওই সময় কিন্তু খুব বেশি এফেক্ট করে না। কিন্তু এনভায়রনমেন্ট এমন একটা ছিল, তো যে কারণে we were simply horrified যে এ ধরনের একটা সাউন্ড। তো আমার মনে হয় সবাই রিয়ালাইজ করতে পারতেছে যে হ্যাঁ, ওইরকম একটা সিচুয়েশন আমি এরকম অবস্থা পাচ্ছি। তো আমার সাথে তমাল ছিল। তমাল জাস্ট ও এমনিতেও বেশ ভীতু টাইপের। তো ওই মুহূর্তে ও এই সাউন্ডটাকে টোটালি অ্যাবজর্ব করতে পারল না। তমাল মানে ইনস্ট্যান্টলি মানে ও জাস্ট সেন্সলেস হয়ে গেছে। বাট আমি সেই জিনিসটাকে একটু মানে বোঝার চেষ্টা করলাম যে আ আসলে কিরকম হচ্ছে ব্যাপারটা। তো যে কারণে আমি একটু ভিতরে পুরো দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে যে জিনিসটা হলো যে ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড টু মি। যে সামনে আলো আঁধারির ভিতরে জাস্ট একটা লোকের ওরকম করেই অর্ধেকের মতন করে গলা কেটে রাখা হইছে এবং তার ওখান থেকে গলা থেকে ওরকম একটা সাউন্ড আসছে। ওকে। যে যেটা গরু জবাই করলে যেরকম করে হয়, ওরকম একটা সাউন্ড হচ্ছে এবং সে ক্রল করে সামনের দিকে আসার চেষ্টা করছে। বাট ক্রল করে যে আসবে সেটুকুন এনার্জি তার ভেতরে নেই। এবং সে ওই একটা জায়গাতে থেকেই মোটামুটি ক্রল করার চেষ্টা করতেছে। তো আমি জাস্ট ওই মুহূর্তে দৌড় দিব বা কিছু করব এরকম কোনো এনার্জি আমার ভেতরে নেই। যে আমি টোটালি মানে I lost my mind যে আমি আসলে এই সিচুয়েশন এ আমার দৌড় দেওয়া উচিত। বাট আমি দৌড় দিতে পারতেছি না। ভেরি ন্যাচারাল। সেটাই। তো এখন তারপরে হলো কি যে হঠাৎ করে আমি ওই অবস্থায় দাঁড়ায় আছি। তো একটা পর্যায়ে হঠাৎ করে হলো কি আমার মনে হলো যে আমার পা বোধহয় মানে খুব জোরে খুব ফোর্সফুলি বোধহয় কেউ টান দিল। তো তারপরে হলো কি যে আমার পাশে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটার ভেতরে আমার মাথাটা ঢুকে গেল। এবং সেই মুহূর্তে আমি সেন্সটা হারালাম। তো যখন আমার সেন্সটা আসছে, তো সেন্সটা আসার পর সেই মুহূর্তে ওখানে আমি আগেই বলছি যে দুর্গাপুরে আমি যার সাথে মাহাতাবের সাথে আমি ফোন করে গেছিলাম। তো মাহাতাবকে আমি একটু স্থির হয়ে কিছুক্ষণ পর আমি মোটামুটি একটু যখন বেটার ফিল করলাম, আমি ওকে ফোন করে বললাম যে, "এরকম অবস্থা, তুমি কি এখন একটু আসতে পারবা?" তো বলতেছে যে, "হ্যাঁ, কিছু কি কোনো সমস্যা হয়েছে?" তো আমি বললাম যে, "তুমি এখন একটু আসো।" তো ও সাথে করে আরো কয়েকজনকে নিয়ে ওই মুহূর্তে ওখানে আসে। তো আসার পরে ওই আ ওই সময় যে জিনিসটা হয় যে ওদের সাথে অনেক পাওয়ারফুল টর্চ লাইট ছিল। ওকে। তো রুমে ঢোকার পর তারপরে ওরা মানে সবাই যখন টর্চ লাইটটা ধরে, সে সময় জিনিসটা দেখলাম যে যেখানে ওই অর্ধেক গলা কাটা লোকটা ক্রল করতেছিল, ওরকম সাউন্ড হচ্ছিল যার গলা দিয়ে, সেখানে টোটালি কিছুই নাই। বাট কথা হলো যে ওখানে মানে অনেক কালচে টাইপের মানে ব্লাড অনেকদিন ধরে পড়ে থাকলে যেরকম কালো হয়ে যায়, ওরকম করে মানে কালো হয়ে রক্ত পড়ে আছে এবং কথা হলো যে ওখানে ওর উপরে অনেক ডাস্ট পড়ে আসছে। ময়লা আবর্জনা। ময়লা অনেকদিন পড়ে থাকার কারণে যেটা হয়। পড়ে থাকার কারণে যে জিনিসটা হয়। তো ওরকম করে আছে এবং কথা হলো যে ওখানে কোনো তাজা রক্ত নেই। আমি যে একটু আগে আমরা যে জিনিসটা ফেস করছি যে হ্যাঁ, কারো গলা থেকে রক্ত স্পিড করতেছে। তো সেরকম কিছুই না। কিন্তু কথা হলো যে রক্তটা পড়ে আছে কিন্তু সেটা অনেক পুরনো। উহু। তো একটা পর্যায়ে যেয়ে আমি ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আর ওদের সাথেই তখন রূপস যে আমাদের সাথে ছিল, সে ওদের সাথেই ভেতরে ঢোকে এবং আমাদেরকে ৩ জনকেই তখন মাতাবের বাসায় আমরা চলে যাই এবং সকালবেলায় তমালের গায়ে প্রচুর পরিমাণে জ্বর সে সময়। ইনফ্যাক্ট আমার গায়েও কিছুটা জ্বর ছিল। মানে যখন দেয়ালে আমার মাথাটা ঠুকে যায় তারপর আ আমারও বেশ কিছুটা জ্বর ছিল এবং সকালবেলায় আমরা বললাম যে আমরা এখানে কোনো স্টে করব না। আচ্ছা। আমি মাহতাবকে বললাম যে, "মাহতাব এই ব্যাপার, আমরা এরকম একটা এক্সপেরিয়েন্স আমাদের গতকালকে হইছে। তো ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত রকমের একটা ব্যাপার।" তো মেহতাব বলল যে, "এরকম ইমতিয়াজ ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা অনেক আগের একটা ব্যাপার। যে সময়ে হিন্দুরা এখানে ছিল। আপনি যে বাসায় ছিলেন আমি আগেই বলছি যে এটা হিন্দুদের বাড়ি ছিল। তো সেই সময়টাতে আ একটা লোককে ওইখানে কাজ করত, সেই লোকটাকে একদিন রাত্রে বেলায় ওই রুমে তাকে জবাই করে মেরে ফেলা হয়। হুম। তো
তো তারপর থেকে আসলে এরকম তাদের সেই সময়টা শেষ হয়ে গেছে এবং ওখানে কেউ থাকে না। কিন্তু কথা হলো যে ওই জায়গাটা কেউ যদি পাস করে বা ওই বাড়ির পাশ থেকে যদি কেউ চলে যায়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের এক্সপেরিয়েন্স তাদের হয়। অনেক এটা সময় এলাকাবাসী মোটামুটি জানে। হ্যাঁ, এলাকাবাসী তো এই জিনিসটা জানে। তো তারপর আমি বেসিক্যালি একটা জিনিস যে আমার ভূতের ব্যাপারে ভয় যে ব্যাপারটা, ভয়ের কোনো ব্যাপারটা ছিল না। কিন্তু আমি জিনিসটাকে নিয়ে চিন্তা করছি যে আসলে কি ধরনের ব্যাপার হতে পারে। না আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আ যে লোকটাকে আসলে ওখানে জবাই করে মেরে ফেলা হয়, এতদিন পরেও হয়তোবা তার সেই আত্মাটা, কারণ গাড়িটা মারা যেতে পারে বাট আত্মা তো আর কখনো মারা যায় না। তো তার সেই মানে সোলটা হয়তোবা জাস্টিসের জন্য এখন পর্যন্ত কান্নাকাটি করে। এরকম একটা ব্যাপার হয়তোবা হতে পারে। এই মুহূর্তে আমি আবারও আমার আরেকটা ঘটনায় যেতে চাই। আ এবং তার আগে কি একটা ব্রেক নিবো। ব্রেক না নিয়ে আমরা হয় ঘটনায় যাই। কারণ আমাদের কাছে অনেক ঘটনা রয়েছে। অবিকের কাছে আবার একটু ফিরে আসি। অবিক, আপনি আপনার সেই পুরনো ঢাকার সেই পুরনো এলাকার কিছু ঘটনা আমাদেরকে যদি শোনাতেন আবার। আপনার জি অবশ্যই। জি, আমাদের এই বাসাটা আগেই বলেছি যে এটা অনেক, অনেক আগের একটা বাসা এবং এটা নিয়ে সেই অনেক আগে থেকেই অনেক ধরনের মানে ঘটনা প্রচলিত আছে। তো ১ম এই ঘটনাটা মানে যেই ঘটনা দিয়ে বোঝা যায় যে এই বাসায় কিছু সমস্যা আছে এবং আমার দাদির বাবা ইনফ্যাক্ট ছিলেন একজন মানে পীর। আচ্ছা, উনি আরকি মারা গেছেন অনেক আগে। তো আমি আগে বলছি যে তিনি কিন্তু এই বাড়িটার ৪ কোণায় ৪ টা বড় দেয়াল দিয়ে তিনি মানে বাড়িটা বন্ধ করেছিলেন। কারণ এখানে মানে অনেকেই সাফার করেছে। তো ১ম এ যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রায় ৪০ বছর আগে। আমার বাবাও তখন অনেক ছোট। আ তো তখন ওইখানে আমাদের যে গোপীবাগের বাসাটার যেই মানে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সার্ভেন্টসরা ছিল বুয়াদের বাথরুমটা ছিল আলাদা। আচ্ছা। আর আমাদের ইউজের বাথরুমটা ছিল আলাদা। তো বুয়াদের বাথরুমটার স্ট্রাকচারটা এমন ছিল যে এরকম সিঁড়ি দিয়ে উঠে দোতলা হাইটে এরকম একটা অনেক পুরানো একটা বাথরুম ছিল। তো একদিন আমাদের এক মানে বয়স্ক বুয়া, এই গল্পটা আমার দাদির মুখ থেকে শোনা। তো একদিন এক বয়স্ক বুয়া যেটা হলো বাথরুম থেকে এসে তিনি এরকম উদ্ভট আচরণ শুরু করলেন। তার মানে চোখ মানে নাল দেখা গেল। তিনি কারো সাথে কথাবার্তা বলেন না। হঠাৎ করে চিৎকার করে উঠে। এরপরে দেখা যায় চুল এলোমেলো এমনি এক কোণায় বসে আছে ঘন্টার পর ঘন্টা। তো তারপরে স্বভাবতই বুঝে গেল যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, সে কোনো উত্তরই দেয় না। তারপরে মাঝে ই বিকট স্বরে চিৎকার করে। তো তারপরে শেষ পর্যন্ত মানে কবিরাজ বা ওঝা যেটাকে বলে সেই সময় ছিল। আ উনাকে ডাকা হলো। তো উনি এসে ইনভেস্টিগেট করে বুঝতে পারলেন যে এখানে কিছু মানে খারাপ একটা জিনিস আছে এবং তখন যে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে ট্রিটমেন্ট করা হতো, যে ঝাড়ু দিয়ে বাড়ি দেয়া, নাককে পোড়া মরিচের গন্ধ দেওয়া বা সরিষার তেলে পোড়া মরিচ মানে ভিজিয়ে ওই গন্ধগুলো দেয়া। তো এটা করার পরে বুয়া মানে চিৎকার করতে একসময় স্বীকার করলো এবং এটা অন্য একটা ভয়েসে ছিল, আমি যেটা শুনেছি। অন্য একটা ভয়েসে সে বলল যেটা, ওরা নাকি ৭ ভাই এবং তারা মানে থাকে হচ্ছে বুয়াদের বাথরুমটার মধ্যে ওরা থাকে হচ্ছে বুয়াদের বাথরুমের প্যানের ভিতরে থাকে। আচ্ছা। তো তারপরে তো ওই বুয়া কোনো কারণে তাদের আরকি জ্বালাতন করেছে। তো ৭ ভাইয়ের ১ ভাই ওই বুয়ার উপর ভর করেছে এবং অন্য ৬ ভাই কিন্তু সেই মানে বাথরুমের মধ্যেই আছে এবং তারা চিরকালই সেখানে থাকবে। এরকম তাদের একটা কথা। তো তারপরে এখন সেই ওঝা মানে ওকে বলার চেষ্টা করলো যে, "তোরা যাও। ওখানে তুই যাবি কিনা বল?" তো সে মানে যেতে নারাজ যে সে যাবেই না। তো তারপরে আরকি ঝাড়ু দিয়ে মারা, তারপরে বেত দিয়ে চামড়ার বা রশি দিয়ে মারা যেটা হইতো, সেটা করার পরে সে এক পর্যায়ে স্বীকার করলো আচ্ছা সে যাবে কিন্তু তার বাকি যে ভাইগুলো আছে তারা নাকি থাকবে। তো তারপরে আরো কিছুক্ষণ ট্রিটমেন্ট চলার পরে সে স্বীকার করলো যে, "আচ্ছা ঠিক আছে এখন আমি যাবো।" তো তারপরে এখন গেল তখন ওঝা জিজ্ঞেস করলো, "তুই যে যাবি, তুই কি যাওয়ার সময় আমাদের কারো ক্ষতি করবি?" তখন বলে যে, "না ক্ষতি করব না।" তখন বলে যে, "আচ্ছা তুই যদি যেতে চাস তাহলে তোকে আরকি প্রমাণ দিয়ে যেতে হবে যে তুই যে ওকে ছেড়ে চলে গেছিস।" আচ্ছা আমি বলি, "কিভাবে প্রমাণ দিব?" তখন আগেকার আমলে দেখবেন যে কোনো স্টোর রুম বা এরকম বড় কোনো রুম আটকানোর সময় কিন্তু ওই সময় লক সিস্টেমটা আসে নাই। তো একটা কড়ি বর্গার মতো বড় একটা কাঠের একটা বার দিয়ে ২ পাশে লোহার হুক থাকতো। তো এখানে একটা বড় কাঠের বার দিয়ে আটকানো হতো এবং জিনিসটার ওয়েট প্রায় কত ৪০ কেজির মতো হবে। যেটা একটা মহিলার উঠাতে পারার কথা না। মহিলারা আরকি ছেলেদের হেল্প চাইতো ওটা উঠানোর জন্য। তো ওঝা তাকে বলে যে ওটা তাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। হাত দিয়ে ধরতে পারবে না, দাঁত দিয়ে উঠিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা। তো এবং
এবং সেই বুয়া সেই কাজটা করেছিল আর কি। সে ওই অত ভারী একটা কাঠের বার সে দাঁতের কোনা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে সে সদর দরজা পর্যন্ত দিয়ে ওখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তারপরে ওই বুয়ার আর কোনো সমস্যা হয়নি।